কখনো কখনো একজন মানুষ বাবা না হয়েও একটা বাচ্চার পুরো পৃথিবী হয়ে যায়। এই গল্পটা রক্তের সম্পর্কের না, এই গল্পটা ত্যাগের। যেখানে একজন মামা নিজের সুখের চেয়েও ভাগনার কান্নাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল। তো কথা বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি মাম্মানের কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমাদের একজন প্রেগনেন্ট মহিলার স্বাদের অনুষ্ঠান দেখানো হয়। সবাই এসে গেলেও তাদের পরিবারের একজন এখনো আসেনি। ওর নাম গির্জা। গির্জার বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তার কোনো বাচ্চা হয়নি। আর সামাজিক রীতিনীতি তো বুঝেনি, সবাই বিভিন্ন ধরনের কথা বলছে। এই হলো গির্জার ভাই ইনবা। গির্জা ইনবার সব কথাই রাখে। সবাই ওদিকে অপেক্ষা করছে। শুভ সময়ে টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু গির্জা আসছে না। এরা তখন ইনবাকে গির্জার কাছে পাঠায়, যাতে করে ও বুঝিয়ে শুনিয়ে গির্জাকে নিয়ে আসে। গির্জা বলে, আমার এসব পছন্দ নয়, আমি যাব না। তোমরা বারবার এরকম করো এর জন্যই, তাই না? যাতে আমার বাচ্চা হয়। এমনিতেই আমাদের ঘরে অনেক বাচ্চা আছে, আমার বাচ্চা না হলেও হবে। ওদিকে গির্জার শাশুড়ি গির্জার স্বামীকে বলতে শুরু করে, হারামজাদা, কোথা থেকে এক অলৌকিকে তুলে এনেছে। 10 বছর হয়ে গেল, একটা নাতনির মুখ দেখতে পারলাম না। আর কত বলবো ওকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিতে? ওর ভাই যে আমাদের পেছনে এত টাকা খরচ করে, আমি মনে হয় বুঝি না। আসলে ও তো ওর বোনের দুর্বলতা লুকিয়ে রাখতে চায়। গির্জা রেগে মেগে ঘর থেকে বেরোয়। আজ যে কি করবে। কি হয়েছে রে ওর? সবাই বুঝে যায় গির্জা মা হতে যাচ্ছে। সবাই খুশি, গির্জার শাশুড়িও অনেক খুশি। সিন আসে পরের দিন, গির্জা হাসপাতালে বসে আছে। একটু পরপরই প্রেগন্যান্সি কিটটা বের করে দেখে। ডাক্তার ডাকলে ভেতরে যায়। আন্টি বলে, আপনি কিভাবে চেক করেছেন? গির্জা প্রেগন্যান্সি কিটটা দেয়। লাইন তো মাইল্ড দেখাচ্ছে, 10 বছর পর পজিটিভ এসেছে, বয়সও আপনার অনেক। পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য স্ক্যান করতে হবে। এই মেয়েটার নাম রেখা। পেটের স্ক্যান করব, আপনি কি একটু শাড়িটা লুজ করবেন? ইনবা এসে বলে, দাঁড়াও দিদি, আমি করে দিচ্ছি। রেখা মুচকি মুচকি হাসে, আমরা আছি তো। এরপর রেখাই শাড়িটা লুজ করে দেয়। তবে স্ক্যান করলে কোনো কিছুই দেখা যায় না। ইনবা গির্জাকে মোটিভেট করে। গির্জার স্বামী উদাস হয়ে চলে যায়। রেখা বলে, চিন্তা করার কিছু নেই, উনার ব্লাডের আবি ফুল নয়, বেশি বেশি করে জল খাওয়ান। যখনই বাথরুমে যেতে ইচ্ছে করবে সোজা এখানে চলে আসবেন। ইনবা গির্জাকে বেশি বেশি করে জল খাওয়ায়। কিছুক্ষণ পর গির্জার যখন বাথরুমে ধরে, গির্জা চেক আপ করাতে আসে। গির্জা চোখ বন্ধ করে বসে আছে। কি যে হবে। রেখা চেক আপ করে বলে, আপনি মা হতে যাচ্ছেন। গির্জা কতটা যে খুশি হয় বুঝতেই তো পারছেন। হাসপাতালে চেক আপ করাতে এলে রেখা গির্জাকে নিজের বোন মনে করেই ট্রিটমেন্ট করে। এসেই চেক আপ করে চলে যেতে পারে। বোনের প্রতি ভালোবাসার দায়িত্ব, কর্তব্য সবকিছু মিলিয়ে রেখা ইনবাকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে তাদের দুজনের বন্ডিংটাও স্ট্রং হতে শুরু করে। এভাবেই চলে যায় কয়েক মাস। আজ গির্জার স্বাদ। সবাই একে একে গির্জার মুখে হলুদ লাগিয়ে আশীর্বাদ করে। গির্জার স্বামী দেওয়ার পর গির্জা বলে, এবার আমার ভাই দেবে। সবাই বলে, কুমার ছেলে হয়ে ও এই কাজ কিভাবে করবে? গির্জা বলে, আমার বাবা যদি করতে পারেন তো ও করলে সমস্যা কি? এভাবেই আরো কিছুদিন চলে যায়। আজ গির্জার ডেলিভারির দিন। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় গির্জার ছেলে হয়েছে। তবে কি একটা সমস্যা হয়েছে, গলায় দাগ নাকি কি একটা আর কি। তো সামাজিক কুসংস্কার হিসেবে বাচ্চা এরকম ভাবে জন্ম নিলে মামা তার থেকে কিছুদিন দূরে থাকলেই ভালো। সবাই ইনবাকে বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেয়। এতে ইনবা অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর রেখা এসে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বাচ্চাকে খুলে নেবে না? ইনবা বলে, বাচ্চার গলায় দাগ নাকি কি, আমি কিছুদিন ওর সামনে যেতে পারবো না। তুমি পাগল নাকি? আজকাল কেউ এক্সারসাইজ আর ডায়েট ফলো করে না দেখে 80% বাচ্চা এরকমই জন্ম নেয়। সায়েন্সের মতে এটা একটা নর্মাল বিষয়। আচ্ছা, বাচ্চা যদি এরকম জন্ম নেয়, এর প্রভাব কি শুধু মামার উপরেই পড়ে? ইনবা বিষয়টা বুঝতে পেরে
এক দৌড়ে গির্জার স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়ে বাচ্চাটা প্রথমে তার কোলে নেয়। যদিও বিষয়টা গির্জার স্বামীর কাছে পছন্দ হয় না, তবে সবাই মিলে বিষয়টা ম্যানেজ করে নেয়। পরের দিন ইনবা আর তার একটা বন্ধু পুংখা পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করে। তবে আজ কেন জানি রেখা ইনবার উপর রেগে আছে। ইনবার কথা বলতে গেলে রেখা যেন তাকে ইগনোর করে। আমি কতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে যাচ্ছি, কিন্তু তুমি বলছোই না। বলবে কি হয়েছে? রেখা বলে, তোমার খেয়াল তো শুধু ভাগনারই দিকে। গতকাল কি বলেছিলাম মনে আছে? এবার গিয়ে মনে পড়ে ইনবার। গতকাল রাতে রেখা একটা ইশারা দিয়ে বুঝিয়েছিল ও যে তাকে পছন্দ করে, কিন্তু ভাগনা হওয়ার খুশির ঠেলায় সবকিছু ভুলে গেছে। এদিকে গির্জা একজন টিচার, সকালে স্কুলে যায় আর আসে বিকেলে। গির্জার স্বামীও তো বেশিক্ষণ বাসায় থাকে না, এর জন্য ইনবাই তার ভাগনার খেয়াল রাখে। ইনবা তার ফুফু আর ফুফুর স্বামী সিঙ্গাম তাদের সাথেও রেখার পরিচয় করিয়ে দেয়। উনাদের কোনো বাচ্চা নেই, ইনবাকে নিজের ছেলের মতোই আদর যত্ন করেন। জানিয়ে রাখি, উনাদের এতটা বয়স হওয়ার পরও ওনারা এখনো বাচ্চাদের মতো দুষ্টুমি করেন। এখনো তাদের মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে যার তৃপ্তিটাই অন্যরকম। এভাবেই চলে যায় 5টা বছর। ইনবার ভাগনা অনেক বড় হয়ে গেছে, স্কুলেও ভর্তি হয়ে গেছে। ওর নাম লাড্ডু। তবে ও ভীষণ দুষ্টু একটা ছেলে, ঠিকমতো পড়াশোনা করে না, টিচারদেরও কথা শুনে না, না ও নিজে পড়ে না অন্য কাউকে পড়তে দেয়। স্কুলের প্রিন্সিপাল ইনবাকে ডেকে এনে আজ অনেক কথা শোনান। অতিরিক্ত তার এই আদরের কারণেই লাড্ডু এইরকম হয়েছে। ইনবার সবসময়ই লাড্ডুকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করে যেন মনে হয় তার কোনো কিছুরই কমতি নেই। এদিকে আবার রেখা তার পরিবারকে তাদের সম্পর্কের বিষয়টা জানিয়ে দেয়। যদিও ইনবা একজন ফ্যাক্টরি মালিক আর রেখা একজন ডাক্তার, বিষয়টা কিরকম না? কিন্তু রেখার বাবা ইনবার ব্যবহার, মেয়েদের প্রতি সম্মান সবকিছু বিবেচনা করে। তাছাড়া রেখাই যখন ইনবাকে পছন্দ করে, এখানে তো মানা করার কিছু না। দুজনের পরিবারই অনেক খুশি। কিছুদিন এভাবেই চলে যায়। অবশেষে আজ সেই দিন চলে আসে। খুব ধুমধাম করে ইনবার রেখার বিয়েটা হয়। সিন আসে পরের দিন সকালে। সবাই নিচে বসে খাওয়া দাওয়া করছে। ওদিকে লাড্ডু যখন ইনবার রুমে গিয়ে দেখে সবকিছু সাজানো গুছানো, গির্জাকে ডেকে বলে, আমি মামার বিছানায় জাম্প করতে যাচ্ছি। রাতের বেলা জেদ ধরে বসে থাকে। প্রত্যেক দিনের মতো আজও সে ইনবার সাথে ঘুমাবে। জানিয়ে রাখি, ছোটবেলা থেকে লাড্ডু ইনবার সাথে থেকে বড় হয়েছে। খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই লাড্ডু ইনবার সাথে করত। তো হঠাৎ করে ইনবাকে ছাড়া লাড্ডু ঘুমাতে রাজি হচ্ছিল না। কেউই তাকে বুঝিয়ে শুনিয়ে পারছিল না। গির্জা অনেক মারে, কিন্তু কোনো কাজ হয় না। ঘুমাবে ভালো কথা, এত দুষ্টু ছেলে লাড্ডু বিছানায় ওঠে যে তার নান্দিবিনে গিয়ে খেলা শুরু করলো। এটা না ওঠা, আজ তার খেলাই যেন শেষ হচ্ছিল না। এদিকে এদের দুজনের মন তো ছটফট করছে। কি আর করবে, কিছু তো করারও নেই। শেষমেশ খালি পেটেই দুজনকে ঘুমিয়ে পড়তে হয়। পরের দিনও সেই একই ঘটনা। লাড্ডু ভাইনা ধরে আজও ইনবার সাথে ঘুমাবে। বেচারা ইনবার তো আর তর সইছিল না। রেখাকে নিয়ে আরেকটা রুমে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু বাড়িতে এত লোক ছিল, পা রাখার মতো জায়গা ছিল না। কারো না কারো গায়ে পা লেগেই যায়। যাই হোক, ফাইনালি তারা কোনোভাবে ইনবার দাদার রুমে চলে আসে। তবে বিছানায় উঠতেই খাট ভেঙে দুটোর নিচে পড়ে। শব্দ শুনেই সবাই জেগে ওঠে। কি হইল রে? এই ভেতরে কেডা রে? দরজা খুলো। ইনবার মা বলেন, তোমরা দুজন এখানে কি করছো রে? গির্জা বলে, এই যা বেটা, আরে রাইস না। ইনবার থেকে লাড্ডুকে দূরে সরানো যাচ্ছিলই না। ইনবার রেখা এর জন্য বিকেলবেলা হানিমুন যাওয়ার জন্য বেরোয়। সবাইকে বিদায় দিয়ে বেরিয়েই পড়বে, তখনই ইনবার মা লাড্ডুকে ডাক দেন। ইনবার যে হানিমুনে যাচ্ছে এটা লাড্ডুকে কেউই জানায়নি। লাড্ডুর ডাক শুনে দৌড়ে আসে। এবার লাড্ডুকে কে সামলায়? লাড্ডুকে কেউ সামলাতে পারছিল না। জেদ ধরে বসে থাকে ও ইনবার সাথে হানিমুনে যাবে। আর জানেনই তো লাড্ডুকে ইনবা কতটা ভালোবাসে। লাড্ডুকে দেখে তার অনেক কষ্ট হয়, আর সে হানিমুনে যাওয়া ক্যান্সেল করে দেয়। দিনের পর দিন লাড্ডু আর ইনবার এই নাটক চলতেই থাকে। আজ 3 দিন হয়ে গেল
কিন্তু তাদের মধ্যে কিছুই হয়নি। অপরদিকে রেখাকে ইনবা সরি পর্যন্ত বলে না। রেখা এর জন্য রেগে তার বাপের বাড়ি চলে যায়। তবে ইনবার শালার বেটা চালাক কম না। পরের দিনই তার পরিবারের সবাইকে নিয়ে চলে যায় রেখার বাড়ি। যাই হোক, বুঝিয়ে শুনিয়ে ইনবা রেখাকে ফিরিয়ে আনে। রেখা রাতে সুন্দর করে সাজে, চুলে গাজরা লাগায়, দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। কিন্তু ওদিকে আজও বায়না ধরে লাড্ডু ইনবার সাথে চলে এসেছে। ইনবার রুমে আসার আগেই রেখা রেগে সবকিছু চেঞ্জ করে শুয়ে পড়ে। দিনের পর দিন এভাবেই যাচ্ছিল। রেখা তার একটা বান্ধবীকে বলে, ইনবার লাড্ডুর সাথে থাকলে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তার কাছে বেশি কিছু তো চাই না, আমারও তো একটা ফিলিংস আছে, আমারও তো ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করে। রেখা এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, ইনবার মা এটা বুঝতে পারেন। উনি গির্জার সাথে গিয়ে এই বিষয়ে কথা বলেন। তুই অন্তত পক্ষে রাতে না হলে লাড্ডুকে তোর কাছে রাখ। রেখার মুখের দিকে তাকানো যাচ্ছে না। প্রত্যেক দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। গির্জা বলে, আমি কি করব? ইনবাই তো তাকে আদরে আদরে বানর বানিয়েছে, আমি ওকে কম বুঝিয়েছি নাকি? কতবার যে মেরেছি, কিন্তু ও তো আমার কথা শুনেই না। ইনবাই তোকে মাথায় তুলেছে। আমি কি বলেছিলাম ওকে সব সময় তার সাথে রাখতে? আর এখন সবাই আমাকে আর আমার ছেলেকে দোষ দিচ্ছ। এই চুপ কর। সকালে উঠেই দেখতাম দুমুঠো খেয়েই স্কুলে দৌড়তি। তোর স্বামী চলে যেত কাজে, ইনবাই তো তখন তার খেয়াল রাখতো। ইনবার না থাকলে তোর ছেলে কি এত আদর যত্নে বড় হতো? এভাবেই চলে যায় আরো 2-3 দিন। আজ লাড্ডুর ইয়ারিং সিমনি। কান গাতার সময় আসলে ও জেদ ধরে বসে থাকে। ইনবা কান গাতলে ও গাতবে। লাড্ডু খুবই জেদে একটা বাচ্চা ছিল। ইনবা পড়ে যায় টেনশনে। গির্জার স্বামী বলে, ইনবা, তুমি বলেছিলে না তোমার ভাগনার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো? তো আজ দেখি। আরে তোমরাও এসবে ওকে সায় দিও না। এই শুন লাড্ডু, আমি ছোটবেলায় একবার কান গেঁথেছি, তবে লাড্ডু কি এত সহজে ছেড়ে দেওয়ার ছেলে? গির্জা বলে, তুই চিন্তা করিস না লাড্ডু, তোর মামা এমনিতেই কান গাঁথবে। ইনবার রেখার দিকে তাকায়। রেখা মানা করে। গির্জার দিকে তাকালে গাঁথতে বলে। শেষ পর্যন্ত কান গাঁথা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। ইনবা অনুষ্ঠান শেষ করে উঠলে রেখা ইনবাকে অনেক কথা শোনায়। ওই দিন তোমাকে বলেছিলাম একটু হলুদ লাগিয়ে দিতে, তুমি কি বলেছিলে? মানুষ তোমাকে নিয়ে হাসবে। আর আজ কি করলে? দুটো কানি তো গেঁথে নিলে, মানুষ কি এখন হাসছে না? আমি কিছু বললেই হুট করে মানা করে দাও। এদিকে গির্জা যখন দেখে রেখা ইনবাকে কথা শোনাচ্ছে, ও তখন তার স্বামীকে বলে ইনবাকে নিয়ে আসতে। আমার ফাংশনে ঝামেলা লাগাতে চাচ্ছে নাকি? আর তুই ওর কোথায় কোথায় চলছিস কেন বুঝতে পারছি না। তুই কান গেতে নিয়েছিস দেখে দেখছি তো ও কি অ্যাটিটিউড দেখাচ্ছে। লাড্ডু এখনো ছোট বাচ্চা, ওর সাথে কেন রেখা এরকম করে? রেখা আমার ছেলেকে পাগল বলল, তুই কিছু ওকে বললিও না। তখনই এখানে রেখা আসে। কি হয়েছে? ইনবা বলে, না কিছু না। তুমি লাড্ডুকে কাউন্সিলিং এ নিয়ে যাওয়ার কথা বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম তো, কারণ লাড্ডু হাইপার একটি বাচ্চা, এক জায়গায় বসে না, কারো কথা শুনে না। এটা কোনো অসুখ বা মেন্টালি সমস্যা না। গির্জা বলে, তুমি ডাক্তার হয়েছো দেখে তুমি কি মনে করো তুমি সবকিছু জানো? তুমি লাড্ডুকে এত ঘৃণা করো কেন? রেখা একটা সময় শুনতে শুনতে রেগে গির্জাকে বলে, নিজের স্বামীর সাথে সুখে থাকার জন্য বাচ্চাকে আমাদের কাছে পাঠিয়ে দাও, আর কোনো কিছু বললেই লাড্ডুকে সহ্য করতে পারি না বলে কথাটা উড়িয়ে দাও। গির্জার এতে রাগ উঠে যায়, লাড্ডুকে অনেক মারধর করে। রেখার ইনবা আটকাতে আসলে গির্জা ইনবাকে বলে, ও আমার ছেলে, ওর সাথে আমি যা খুশি করতে পারি, তুই মাঝখানে আসলে তুই থাপ্পড় খাবি। গির্জা ইনবাকে বললেও ইশারায় কিন্তু গির্জা কথাটা রেখাকেই বলেছে। রেখা বিষয়টা বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে চলে আসে। দিন দিনের পথে যাচ্ছিল, তবে কারো মনেই শান্তি ছিল না। সবাই ক্লান্ত। এর মধ্যে রেখার ট্রান্সফার হয়ে যায় অন্য আরেকটা হাসপাতালে। 2-1 দিনের মধ্যেই রেখা চলে যাবে। রাতে রেখার বাবা ইনবার বাড়িতে আসেন, এই বিষয়ে ডিসকাস করেন। তুমি তো জানো রেখা চাকরি কতটা পছন্দ করে। আমি বলি কি, 3টা মাস দুজন একসাথে থাকো, আমার মনে হচ্ছে তোমাদের যত ঝগড়া ঝামেলা আছে সব শেষ হয়ে যাবে। যদি ভালো না লাগে তো চলে এসো, আমি সুপারিশ করে যত সম্ভব রেখাকে ট্রান্সফার করার ব্যবস্থা করব। ইনবা প্লিজ অন্তত পক্ষে 3টা মাস লাড্ডুকে তার বাবার সাথে থাকতে দাও। আমি এটা তোমার জন্য কিংবা আমার মেয়ের ভালোর জন্য বলছি না। আচ্ছা, তুমি কি তোমার জিজুর কথা একবার ভেবে দেখেছো? 10 বছর পর উনি বাবা হতে পারেন, কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছো লাড্ডু তাকে কতবার বাবা বলে ডেকেছে? তোমার জিজুরও তো ইচ্ছে করে তার ছেলেকে নিয়ে একটু হাসি খুশি সময় কাটাতে, আদর করতে। সবকিছুই যখন বলছি, তো এটাও শুনো। লাড্ডুকে একদিন তোমার জিজু স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাবা পরিচয় দেওয়া তো দূরের কথা, সে এমন ভাব করে
সে যেন তাকে চিনেই না। জন্মের পর যেখানে একজন বাবার কত স্বাদ থাকে, তার ছেলেকে সে প্রথমে কুলে নেবে। কিন্তু তুমি করলে কি? প্রত্যেক বাবারই তো ইচ্ছা থাকে তার বাচ্চা তার মতো হবে, তার কথা শুনবে, তার মুখ উজ্জ্বল করবে। কিন্তু এখানে সবাই বলে লাড্ডু তার মামার মতো হয়েছে, মামার মতো কথা বলে, মামার মতো হাসি, সবকিছুই মামা। তবে তোমার জিজু এত ভালো একজন মানুষ, এসবের দিকে উনি কখনো খেয়ালই করেননি। 3 মাস লাড্ডুকে তার বাবার ছেলে হতে দাও প্লিজ ইনবা। ইনবা বিষয়টা বুঝতে পারে। পরের দিনই কাউকে না জানিয়ে রেখাকে নিয়ে মদুরায় চলে আসে, যেখানে আর কি রেখার ট্রান্সফার হয়েছে। ওদিকে ঘুম থেকে ওঠে, মামাকে কাছে না পেয়ে লাড্ডু অনেক কান্নাকাটি করছে। সিঙ্গাম কল করে বলেন একটু সময় দাও, দেখবে ও ঠিক হয়ে যাবে। এত বছরে আমার একবারও মনে হয়নি আমার বাচ্চা নেই বলে। তুই চলে যাওয়ায় বাচ্চার কদর কতটুক আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এদিকে দিনের পর দিন কান্না করতে করতে লাড্ডু অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় লাড্ডুর শরীরের কন্ডিশন একদম ভালো না, কোনোভাবেই ওকে কাঁদতে দেবেন না, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এভাবেই চলে যায় আরো কিছুদিন। হঠাৎ করেই লাড্ডু একদম চেঞ্জ হয়ে যায়। এখন একবারও ইনবার কথা জিজ্ঞেস করে না, বাবার সাথে থাকে, বাবার সাথে ঘুমায়, বাবার সাথে স্কুলে যায়, গল্প করে, সবকিছুতেই বাবা। ইনবা অনেক খুশি লাড্ডু যে তাকে ছাড়া অনেক খুশি আছে। মোটামুটি সবাই এখন একটা ফুর্তির ভেতর দিয়ে যাচ্ছে। এর মধ্যে একদিন রেখা এসে ইনবাকে সারপ্রাইজ দেয়, ও বাবা হতে চলেছে। ইনবাও তো অনেক খুশি। ইনবা তার মাকে কল করে বলে গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াতে। আচ্ছা দিদির কি হয়েছে? কতবার যে কল করেছি, রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। একটু কষ্ট করে কি দিদিকেও খুশির খবরটা জানিয়ে দেবে? যদিও ওই দিনের কথা কাটাকাটির পর থেকে ইনবার মা গির্জার বাড়ি যাননি, তবে আজ ইনবার মুখের দিকে তাকিয়ে গির্জার বাড়ি যান। লাড্ডুকে ডেকে এনে মিষ্টি খাওয়ান। দেখ লাড্ডু, তুই যদি ভালো হয়ে চলতি তবে কি তোর মামা তোকে ছেড়ে যেত? লাড্ডু বলে তুমি এরকম কেন বলছো দাদি? তোমার কথায় মনে হচ্ছে মামা আমার দুষ্টুমির জন্যই ভগবানের কাছে চলে গেছে। ইনবার মা বলেন এসব কি বলছিস তুই? তুমি মনে হয় জানো না, আসো আমার সাথে। লাড্ডু ইনবার মাকে আলমারিটা খুলে দেখায় ইনবার ছবিটা। মানে লাড্ডুকে গির্জা ইনবা মারা গেছে বলে সান্ত্বনা দিয়েছে। গির্জা যখন বুঝতে পারে তার মা সবকিছু জেনে গেছেন, ও তখন বলে মা, এছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। ডাক্তার বলেছিল লাড্ডু যদি বেশি কান্নাকাটি করে তো সমস্যা হতে পারে। ইনবা যখন বিষয়টা জানতে পারে ও অনেক কষ্ট পায়। কোনো ব্যাপার না মা, ও আমার দিদি, তার কাছে হয়তো এছাড়া কোনো রাস্তা ছিল না। আগামীকাল আবার পুঙ্খার বিয়ে। পুঙ্খা ইনবার খুবই ক্লোজ একজন মানুষ। রেখা ব্যাগটেক গুছাচ্ছে। ইনবা কি করবে বুঝতে পারছিল না। রেখাকে বলে তুমি চলে যাও, আমি পরে আসব। তুমি চিন্তা করো না, আমি সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি চাই না আমার কারণে কারো ঘর ভাঙুক। তুমি যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, তেমনি তোমার পরিবারও আমার কাছে ইম্পর্টেন্ট। ইনবার না পারছে রেখাকে কথাটা খুলে বলতে, কি বলে বা ফাঁকি দেবে এটাও খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে রেখা আবার প্রেগনেন্ট। যতই হোক একা তো আর রেখাকে ছাড়া যাবে না। সিন আসে পুঙ্খার বাড়ি। ইনবার রেখাকে দেখে গির্জা সরে যায়। রেখা গির্জার সাথে কথা বলতে গেলে গির্জা সরে যায়। এদিকে ইনবা লাড্ডুকে খুঁজে বের করে দূর থেকে দাঁড়িয়ে লাড্ডুকে দেখছিল। মনে অনেক স্বাদ, ভালোবাসা যে লাড্ডুকে জড়িয়ে ধরে চুমু দেবে, কিন্তু কিছুই করতে পারছে না। খাবার টেবিলে মন খারাপ করে বসে আছে। তখনই ইনবার একটা ফ্রেন্ড ইনবার কাছে আসে। বলে রাখি দাদা এখানে মেজিক শো দেখাতে এসেছে। ইনবার কাছ থেকে সবকিছু জানার পর ও বলে আচ্ছা, এই না হলে তোর মন খারাপের বিষয়? তুই তো শুধু লাড্ডুকে জড়িয়ে ধরতে চাস, এতটুকুই তো। আচ্ছা দাঁড়া, আমি যেরকম বলছি ওরকম করিস। সব বাচ্চারাই দাদার ম্যাজিক অনেক এনজয় করছিল, কিন্তু লাড্ডু মন খারাপ করে বসে আছে। সবাই দাদার কাছ থেকে এসে চকলেট নেয়, কিন্তু লাড্ডু এক জায়গায় বসে আছে। দাদা লাড্ডুকে গিয়ে বলে তোমার কি কিছু লাগবে না লাড্ডু? তোমার কি চাই? লাড্ডু বলে আমার মামা চাই, আপনি কি এনে দিতে পারবেন? দাদা বলে পারবো না মানে? জাদু দিয়ে আনবো নাকি? মুহূর্তের মধ্যেই লাড্ডুর মুখে হাসি ভেসে ওঠে। তবে একটা কন্ডিশন আছে, তুমি তার সাথে কথা বলতে পারবে না। কথা বললে ও গায়েব হয়ে যাবে। তবে তুমি যদি শান্ত থাকো তো তোমার মামা আসবে, তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকে আদর করবে, এরপর চলে যাবে। লাড্ডু এতেও অনেক খুশি। অন্ততপক্ষে আর যাই হোক মামাকে তো জড়িয়ে ধরতে পারবে। তো এরপর দাদা একটু ভঙ্গি টঙ্গি করে ইনবাকে আসতে বলে।
কিন্তু ইনবা আসে না। লাড্ডু আবার কান্না করতে শুরু করে। এদিকে আমরা দেখি ইনবাকে রেখা আসতে দিচ্ছে না। লাড্ডু এখনো পুরোপুরি ঠিক হয়নি। তুমি এটা কি করছো? তুমি ওর সামনে গেলে ও কনফিউজড হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, লাড্ডু পুরোপুরি ঠিক হয়ে গেলে আমি তোমাকে তার কাছে নিয়ে আসব। লাড্ডুর কান্না দেখে ইনবা রেখার কাছে অনেক কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য। লাড্ডুর জন্য তার মনটা যে বড় উতলা হয়ে আছে। রেখা বলে, আমাদের বাচ্চার কসম, তুমি আমার পারমিশন ছাড়া লাড্ডুর সাথে দেখা করতে পারবে না। বাকিটা তোমার ইচ্ছা। লাড্ডু মামা করে জেদ ধরে কান্না করছে দেখে গির্জা লাড্ডুকে অনেক কথা শোনায়। কয়েক ঘন্টা পর ইনবাকে বাইরে দাঁড় করিয়ে রেখা সবাইকে বিদায় জানাতে আসে। কতদিন পর দেখা, আছে না সাবলীল কিছু কথাবার্তা? কিন্তু গির্জা যেন রেখার সাথে কথাই বলতে চায় না। তুমি নিজেই তো ডাক্তার, তোমাকে কিছু বলার দরকার নেই। তবে শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। লাড্ডু কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রেখা লাড্ডুকে চুমু দিতে গেলে লাড্ডুর ঘুম ভেঙে যায়। রেখার মঙ্গলসূত্রটা ধরে বলে, মামা তো ভগবানের কাছে চলে গেছেন, তো তুমি এটা কেন পড়ে আছো মামি? রেখার তো মাথার তার ছিঁড়ে যায়। লাড্ডু এসব কি বলছে? ও এরকম বললো কেন? ইনবার মা বলেন, ইয়ে মানে তেমন কিছু না, ও তো বাচ্চা মানুষ, ও কেন এরকম বললো? আসলে তাকে গির্জা বলেছে ইনবা মারা গেছে। রেখা তো ভীষণ রেগে যায়। একটা 6 বছরের বাচ্চাকে সান্ত্বনা দিতে গিয়ে একজন জীবিত মানুষকে মেরে ফেললে দিদি। রেখা রেগে মেগে এরপর ইনবাকে নিয়ে চলে আসে। এর মধ্যে একদিন স্কুল থেকে বাড়ি পৌঁছানোর সময় গির্জার স্বামী রং সাইড দিয়ে স্কুটিটা নিয়ে ঢুকে পড়ে। এতে করে হঠাৎ একটা ট্রাক এসে তাদের ধাক্কা মেরে দেয়। যদিও গির্জার তার স্বামীর কিছু হয় না, কিন্তু লাড্ডুর অবস্থা খুবই খারাপ। খবর পেয়ে ইনবা দৌড়ে হাসপাতালে আসে। গির্জা ইনবাকে দেখে মুখ সরিয়ে নেয়। দিদি, আমি কি তোমার কাছে এতই পর হয়ে গেছি? ফোনটা করেও জানালে না। আর জিজু, আপনিও। কি বলবো ইনবা তোমায়, হুট করে কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। আমাদের কাছে ফোনও ছিল না, মাথা কাজ করছিল না, কি করব। একটু পর ডাক্তার এসে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। লাড্ডু ডেঞ্জার সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছে। 3 ঘন্টা পর ওর সাথে দেখা করতে পারবেন। ইনবা ডাক্তারকে বলে ও তার ভাগ্নাকে একটু দেখতে চায়। জ্ঞান আসলে তো আর দেখা করতে পারবে না। যদিও ডাক্তার মানা করছিলেন বারবার, কিন্তু ইনবার মুখের দিকে তাকিয়ে যাওয়ার পারমিশন দেন। তবে মামা ভাগ্নার জুটি এতটাই জোরালো ছিল, ইনবা লাড্ডুর মাথায় চুমু দিতেই লাড্ডুর জ্ঞান চলে আসে। মামা, আমিও কি ভগবানের কাছে চলে এসেছি? আমি যদি আগে এটা জানতাম তো অনেক আগেই কোনো ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তোমার কাছে চলে আসতাম। ইনবা লাড্ডুর ভুল চিন্তা ধারণা ভাঙে যে ও ভগবানের কাছে যায়নি, ও এখানেই আছে সবার সাথে। এদিকে রেখা যখন জানতে পারে ইনবা লাড্ডুর সাথে দেখা করতে এসেছে, ও এরকম একটা অবস্থায় থাকার পরও হাসপাতালে আসে। তোমাকে আমি মানা করেছিলাম না লাড্ডুর সাথে দেখা না করতে? আমাদের বাচ্চার কসম, তাহলে তোমার কাছে কিছুই না? তোমার কাছে তোমার মা দিদি কি সব? ইনবা বলে, আমি কি জানি না মনে করেছো ওই ট্রান্সফারটা তুমি নিজের ইচ্ছেতেই করেছো। তোমার খুশির জন্য আমি লাড্ডুকে কাঁদিয়ে গিয়েছিলাম। যদি আমি এখানে থাকতাম এরকম কি কিছু হতো? আমার পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। রেখা বলে, আমাকে অযথা দোষারোপ করো না। সব নাটের গুরু হলো তোমার পরিবার। লাড্ডু তো কয়েকদিন পরেই সুস্থ হয়ে যাবে, কিন্তু তোমাদের মতো মানুষের কোনো চিকিৎসা নেই। তোমার দিদি তোমাকে জীবিত মেরে ফেললো, তবুও তুমি তাদের কথা ভাবো। আমাদের বাচ্চা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। ইনবা বলে, ও যেরকম আমার বাচ্চা, লাড্ডু আমার বাচ্চার মতোই। রেখা বলে, ও তোমার বাচ্চা, প্লিজ আর বলো না, আমি ক্লান্ত হয়ে গেছি। ইনবা রেগে রেখাকে এত জোরে থাপ্পড় মারে রেখা উড়ে গিয়ে পড়ে। তুমি এবারও আমাদের বাচ্চার কথা ভাবলে না? দিদি আর লাড্ডুর প্রতি ভালোবাসা দেখে তোমাকে আমার ভালো লেগেছিল। মনে করেছিলাম দিদিকে যদি এতটা ভালোবাসতে পারো আমাকে তো মাথায় নিয়ে রাখবে, কিন্তু ভাবিনি তুমি শুধু দিদিরই খেয়াল রাখবে। এরকম স্বামী দিয়ে আমি কি করব? মঙ্গলসূত্রটা ইনবার মুখের উপর ছুঁড়ে ফেলে চলে আসে। সিঙ্গা বলে, দেখ ইনবা, আমাদের বিয়ের 40 বছর হয়ে গেছে, একদিনও এরকম যায়নি যে আমাদের মধ্যে ঝগড়া হয়নি, কিন্তু আমি কখনো তোর বুয়ার উপর হাত তুলিনি। যদি কোনো কাপলের মধ্যে ঝগড়া লাগতো তখন ও গিয়ে তাদের বুঝাতো, আমি তার উপর কখনোই হাত তুলিনি। এটা ওর জন্য একটা গর্বের বিষয় ছিল। কিন্তু ইনবা, তুই তোর স্ত্রীর এই আস্থা ভেঙে ফেলেছিস। ইনবা, আমি মনে করতাম আমি তোর বুয়ার খুব খেয়াল রাখতাম, কিন্তু ও যখন বিছানায় পড়ে তখন আমি বুঝতে পারি আসলে খেয়াল তো ওই আমার রাখতো। তাদের ভালোবাসা এতটাই জোরালো ছিল, এখানে যতই ভেঙে বলবো মনে হবে কম হয়েছে। সিন আসে পরের দিন সকালে। লাড্ডুর সাথে ইনবা ঘুমিয়েছিল। সকাল সকাল ইনবার মা ইনবাকে ডেকে তুলে চা খাওয়ান। এরপর বলেন, তোর বুয়ার নেই রে ইনবা। ইনবা কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে
করে তার বুয়ার বাড়ি চলে যায়। সিংগাম এই সুখ সহ্য করতে পারে না। উনি বলেন, গতকাল রাতে পন মাছের তরকারি বানিয়েছিল, অনেক স্বাদ হয়েছিল রান্নাটা, কারণ অনেকদিন পর ও নিজের হাতে রান্না করেছিল। আমার রান্না খেতে খেতে নাকি ওর মুখের স্বাদ চলে গেছে, বেশি খেয়ে ফেলেছে হয়তো, তাই তো এখনো ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর রেখাও তার পরিবারকে নিয়ে আসে। সবকিছুই যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে খবর আসে সিংগামও মারা গেছেন। এখন হয়তো আর ভেঙে বলতে হবে না একজন মানুষ একজনকে কতটা ভালোবাসলে 24 ঘন্টা সময় একা পার করতে পারে না। হঠাৎ করে দুজন ভালো মানুষ হাওয়া হয়ে গেল, যেটা আপনি যেরকম মেনে নিতে পারছেন না। আসলে কিছু কিছু মুভি যার কোনো তুলনা হয় না। এভাবেই কেটে যায় 2-3 দিন। আজ খবর এসেছে ইনবা বাবা হয়েছে, তার দুটো ছেলে সন্তানের জন্ম হয়েছে। ইনবার তখন মনে পড়ে তার বুয়া আর সিংগামের কিছু কথা। হয়তো তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের কথাগুলো এখনো রয়ে গেছে। স্বামী স্ত্রী দুটো আলাদা প্রাণ নয়, বরং একজনের ভেতরেই আরেকজন বেঁচে থাকে। তুমি জানো না ইনবা, তাই বলছি। ভগবান সব জায়গায় থাকতে পারে না দেখে মাকে বানিয়েছেন, কিন্তু উনিও তো উনার ছেলের সাথে সারা জীবন থাকতে পারবেন না। এর জন্য ভগবান স্ত্রীকে বানিয়েছেন, যে মায়ের পরে তার সুখ ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে। ইনবা তার ভুল বুঝতে পারে, রেখার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাসপাতালে আসে। এদিকে হাসপাতালে ঢুকে দেখে তার পরিবারের সবাই তার হয়ে রেখার মা বাবার কাছে ক্ষমা চাচ্ছে। গির্জা বাচ্চাকে দেখার জন্য হাত জোর করে তাদের কাছে কাকুতি মিনতি করছে, যেটা ইনবা একদম সহ্য করতে পারে না। ইনবা গির্জাকে বলে, তুমি আমার জন্য তাদের কাছে মাথা নিচু করছো কেন? গির্জা বলে, আমি ভাবতাম আমার যদি বাচ্চা না হয় তোর তো অবশ্যই হবে, কিন্তু এরা তোর বাচ্চা আমাদের দেখতে দিচ্ছে না। তুই শুধু আমার ভাই না রে, পিতার সমান। আমার ছেলেকে সান্ত্বনা দিতে গিয়ে তোর ফটোতে আমি মালা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই একবারও জিজ্ঞেস করিসনি আমি কেন এরকম করলাম। এতটাই ভালোবাসিস দিদিকে? সবাই বিষয়টা বুঝতে পারে, যদিও ইনবা অনেক বড় ভুল করেছে, কিন্তু এখন যদি ভুলটা ধরে সবাই বসে থাকে সমস্যা তার সমাধান হবে না। রেখার কাছে গিয়েও ইনবা মাফ চায়। রেখা সব মানবিমান ভেঙে ইনবাকে মাফ করে দেয়। লাড্ডুও তার দুটো ভাইকে পেয়ে অনেক খুশি। আর আমাদের আজকের মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, এরপরের মুভিগুলো আমি 5 দিনের মধ্যেই আপলোড করার চেষ্টা করব। যে কোনো উপায়ে 5 দিন থেকে আর মিস হবে না, তাই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর আমি এমনভাবে এক্সপ্লেন করব যাতে করে আপনি মুভির যে প্রকৃত ফিলটা সেটা আপনি অনুভব করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।